হ্যালো গাইজ, ওয়েলকাম অল অফ ইউ এগেন আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা ডে 4-এ এসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা দেখছি কি না সিজিএল 2024 টিয়ার 1-এর সমস্ত শিফট ওয়াইজ কোশ্চেনের সলভ। তো লাস্ট ক্লাস 3টেতে আমরা 9th সেপ্টেম্বরে হয়ে যাওয়া 3টে শিফটের ক্লাস দেখেছি, 3টে শিফটের কোশ্চেনের সলিউশন দেখেছি ম্যাথসের। তো আজকে আমরা 10th সেপ্টেম্বরে হয়ে যাওয়া শিফট 1-এর সলিউশন দেখব। ঠিক আছে, চলে আসি প্রথম প্রশ্ন। দেখো কী বলা হয়েছে, দ্য এজেস অফ টু ফ্রেন্ডস রাম অ্যান্ড রবি ডিফার বাই 7 years। খুব ভালো কথা। তাহলে চিত্রে আমি দেখতে পাচ্ছি দুই ভদ্রলোক বসে আছে, একজন হচ্ছে রাম আর একজন হচ্ছে রবি। এবার দেখতে পাচ্ছি রামস মাদার মায়াদেবী ইজ 3 times অ্যাজ ওল্ড অ্যাজ রাম। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি রামের সঙ্গে রামের মায়ের বয়স মায়াদেবীর বয়সের রিলেশন বলা হয়েছে। তাহলে যদি রামের বয়স এক্স ইয়ার হয়, তাহলে মায়াদেবীর বয়স বলছে 3x years। ইজ নট ইট বলবে একদম দাদা ঠিক, কোনো অসুবিধা নেই। রবি ইজ 4 times অ্যাজ ওল্ড অ্যাজ হিজ ব্রাদার সোহম। তাহলে সোহমের যা বয়স তার 4 গুণ বয়স হচ্ছে রবির বয়স। তাহলে রবির বয়স যদি আমি 4y ধরে নিই, তাহলে তার ভাই সোহমের বয়স হবে এর 4 ভাগ, হ্যাঁ কি না? সোহমের বয়সের 4 গুণ করলে রবির বয়স পাই। তাহলে সোহমের বয়সের 4 গুণ যদি রবির বয়স হয়, তাহলে রবির বয়সের 4 ভাগ হবে সোমের বয়স, আর 4y এর 4 ভাগ মানে কত? ওয়াই। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। দ্য এজ অফ মায়াদেবী অ্যান্ড সোহম ডিফার বাই 65 years। তাহলে মায়াদেবী আর সোমের বয়সটা আমি পেয়ে গেছি 3x আর y। তাহলে ডিফারেন্স কত গো? 3x মাইনাস ওয়াই, দ্যাট ইজ কত বলা হয়েছে? 65 years। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ ওকে, কোনো অসুবিধা নেই। আর কি বলা ছিল? প্রথমেই বলা ছিল রাম আর রবির বয়সের ডিফারেন্স কত? 7 years। তার মানে x মাইনাস 4y, এর ডিফারেন্স কত বলা হয়েছে? না 7। এবার দেখো আমাকে নির্ণয় করতে হবে কার বয়স? না মায়াদেবীর বয়স। আর মায়াদেবীর বয়স কত? 3x। তারপর আমাকে ওয়াইকে এলিমিনেট করতে হবে দুটো ইকুয়েশন থেকে। তাহলে আমি যদি প্রথম ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে আলটিমেট কত হচ্ছে এদিকে? 4 3 12x মাইনাস 4y ইজ ইকাল টু 65 ইন্টু 4। আর 65 ইন্টু 4 করলে কত হয়? 4 5 20 2, 4 24 আর 2 26, একই না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে বিয়োগ করলে 12x মাইনাস এক্স, দ্যাট ইস 11x এর ভ্যালু পেয়ে যাবো। আর এখানে 4y আর মাইনাস 4y হয়ে যাবে, প্লাস 4y ক্যান্সেল আউট হয়ে যাবে। আর আলটিমেট দেখতে পাচ্ছি এখানে 260 মাইনাস 7 পাচ্ছি। 260 মাইনাস 7 মানে হচ্ছে 253। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে 3 + 2 5, তার মানে 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। x সমান কত হবে? 11 2 22, 11 3 33। তাহলে x সমান 23 পেয়ে গেলাম। তার মানে কি রামের বয়স আমি পেয়ে গেলাম 23। তার মানে মায়াদেবীর বয়স কত হবে? 23-এর 3 গুণ, তার মানে কত? 69 years। অপশন 1 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? আমাকে 3x মানে মায়াদেবীর বয়স নির্ণয় করতে হবে। তাহলে 23 ইন্টু 3 অ্যান্ড দ্যাট ইজ 69। নেক্সট প্রশ্ন চলে আসি। The following table represent the total number of research scholar and the respective number of female research scholar in various departments. ওকে, তাহলে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এবং সেখানে টোটাল নাম্বার অফ রিসার্চ স্কলার আর তাদের মধ্যে ফিমেল কতজন তার নাম্বার বলা হয়েছে। আমার নির্ণয় করতে হবে নিশ্চয়ই মেলের গল্প। দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল রিসার্চ স্কলার ইন ম্যাথামেটিক্স টু স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তাহলে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স নিয়ে গল্প, এই দুজনকার কোনো কাজ নেই, দেখতেই হবে না। তাহলে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি, ম্যাথামেটিক্সে 18 জন রিসার্চ করে, তার মধ্যে 4 জন হচ্ছে কি ফিমেল। তাহলে মেল কতজনের ডিফারেন্স? তার মানে হচ্ছে 14, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। আর এখানে দেখতে পাচ্ছি 12 হচ্ছে টোটাল আর 3 হচ্ছে ফিমেল, তার মানে ডিফারেন্স কত? 9। তাহলে 14:9 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন 1। কোনো অঙ্কই নয় এটা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি ইফ এ ইজ টু সি ইজ ইকাল টু বি ইজ টু ডি ইন দ্য গিভেন টেবিল? খুব ভালো কথা। তাহলে আমাকে এ ইজ টু সি ইজ ইকাল টু বলা হয়েছে বি ইজ টু ডি। বাবা, আমাকে নির্ণয় করতে হবে কি কার ভ্যালু? না ডি এর ভ্যালু। দেখো এই টেবিলটা দেখতে পাচ্ছি, এ এর ভ্যালু বলা হয়েছে 25। এবার আমি এত কিছু করব না, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এই সমান চিহ্ন মানে এখানে কী দেওয়া আছে? প্রপোর্শনের গল্প বলা হয়েছে। আর ডি হচ্ছে কি? 4th প্রপোর্শন। আর 4th প্রপোর্শনের ভ্যালু আমি কী করে পাই? না মিডিলের 2 প্রপোর্শনের গুণফল আর 1 নম্বর মানে ফার্স্ট প্রপোর্শন দিয়ে তাকে ভাগ করে দেবো। তার মানে 40 ইন্টু 30, 40 ইন্টু 30, এদের দুজনকার গুণফল ডিভাইডেড বাই কত? 25। ওকে, বলবে হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই, বাই 25 করে দাও, গল্প শেষ। তাহলে 5 কে এখানে কাটাকুটি যাচ্ছে 8, আর এখানে 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে 6, তাহলে 8 6 48 হয়ে যাবে আমার গল্প, অপশান 2। নেক্সট প্রশ্ন কী বলছে? বাই অ্যাপ্লাইং হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ক্যান টু ট্রায়াঙ্গেল নট বি প্রুভড কনগ্রুয়েন্ট? তাহলে দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করতে পারবো না, এই 4টে ক্রাইটেরিয়ার মধ্যে কোন ক্রাইটেরিয়া দিয়ে প্রুভ করতে পারবো না?
অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল AAS, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম এটি একটি ক্রাইটেরিয়া এবং এটি হচ্ছে আমার দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করার জন্য কাজে লাগতে পারে। নেক্সট দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল, আচ্ছা এটার পরে দেখতে পাচ্ছি সাইড SSS, এটিও একটি ক্রাইটেরিয়া দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করার। সাইড এটিও আরেকটি ক্রাইটেরিয়া। তার মানে একমাত্র আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল যেটি দিয়ে দুটো ট্রায়াঙ্গেলকে কখনোই সিমিলার প্রুভ করা সম্ভব নয়, কনগ্রুয়েন্ট প্রুভ করা সম্ভব নয়। দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার প্রুভ করার ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটি আমার কাজে লাগে। ওকে, যখন দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটে কোণ সমান হয়ে যায় তখন সেই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কী বলে থাকি? সিমিলার বলে থাকি। ওকে, সিমিলার বলে থাকি, এটা মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, টু সার্কেলস অফ রেডি 18 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার টাচ ইচ আদার এক্সটার্নালি। খুব ভালো কথা, তাহলে এই হচ্ছে 18 আর এই হচ্ছে 12, এরা কী করেছে? একে অপরকে টাচ করেছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আচ্ছা, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট লেন্থ নির্ণয় করার ফর্মুলা আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে ঘটনা যেটা হবে সেটা হচ্ছে এই ডিস্টেন্স অফ সেন্টার্স অফ টু সার্কেল, দুটো সার্কেলের কেন্দ্রের মধ্যে দূরত্ব, এদের রেডিয়াসের সাম হয়ে যাবে। তাহলে এর রেডিয়াস কত? 18, এর রেডিয়াস কত? 12, তাহলে 18 + 12 হয়ে যাবে এদের কি? ডিস্টেন্স অফ দ্য সেন্টার্স। তাহলে আমরা জানি ডাইরেক্ট কমন টাইম, ধরুন এটা এ পয়েন্টে এবং এটা বি পয়েন্ট টাচ করেছে, তাহলে আমাকে এবির লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবির লেন্থ আমরা কী বলে থাকি? না রুট ওভার অফ কি না ডিস্টেন্স অফ টু সেন্টার্স, তাদের কি হোল স্কোয়ার। তাহলে 18 + 12 30-এর হোল স্কোয়ার মাইনাস কি লিখি না বড় আর ছোটো আরের ডিফারেন্সের হোল স্কোয়ার। তার মানে 18 - 12 6 স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে 30-এর স্কোয়ারের মধ্যে 6 স্কোয়ার লুকিয়ে যায়, তাহলে 6 স্কোয়ার বাইরে চলে এলে কী হবে? রুট সাইনের জন্য শুধু একটা 6 বাইরে আসবে, আর ভেতরে কী পড়ে রইলো? এখানে ছিল 5-এর স্কোয়ার, এখানে হচ্ছে 1, মানে 25 - 1 24, তাহলে রুট 24। আর রুট 24 মানে আমরা জানি কি? রুট 24 মানে হচ্ছে 2√6, হ্যাঁ কি না? আর 2 × 6 = 12, √6 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 12√6 কোথায় যাবো? অপশন 3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 6, আচ্ছা 2 + tan² 2a + cot² 2a / sec 2a × cosec 2a। আচ্ছা, এই প্রশ্নটায় এসএসসি একটু অপশানে ভুল দিয়েছে, এখানে প্লাস সাইন হবে না বাবা, এখানে এটা গুণ সাইন হবে। এবার দাদা কেন? দেখো, 2 + tan² 2a + cot², এখানে 2a দেখে কেউ ঘাবড়ে যাবে না, ঠিক আছে? সব জায়গায় 2a আছে, 2a সব জায়গায়। তাহলে 2a যখন সব জায়গায় আছে, 2a-কে আমি ধরে নিলাম থিটা। ওকে, তাহলে 2a যদি থিটা হয়, তাহলে আমি কি লিখতে পারি না 2 + tan² থিটা + cot² থিটা বাই sec থিটা ইন্টু কোসেক থিটা। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম ওকে। এই 2-কে কি আমরা লিখতে পারি? যে 2-কে আমি যদি লিখতে পারি 2 × tan² থিটা, 2 × tan থিটা × cot থিটা লিখতে পারি? বলবে হ্যাঁ দাদা লিখতে পারি, কারণ tan থিটা × cot থিটা আলটিমেট x × 1/x এর রিলেশন। তার মানে tan থিটার cot থিটার প্রোডাক্ট কত হবে? tan থিটার cot থিটার প্রোডাক্ট হবে সবসময় 1, আর 2-কে আমি যদি 2 × 1 লিখি, তাহলে 1-এর জায়গায় আমি tan থিটা × cot থিটা লিখতেই পারি? বলবে হ্যাঁ, একদম লিখতে পারি। আর যদি এটা লিখে দিই, তাহলে দেখো 2 × tan থিটা × cot থিটা, তার মানে 2 × a × b, আর a² + b² মিলে হয়ে যাবে tan থিটা + cot থিটার হোল স্কোয়ার, tan থিটা + cot থিটার হোল স্কোয়ার বাই sec থিটা ইন্টু কোসেক থিটা। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। এবার দেখো, এই tan থিটা + cot থিটা, এই tan থিটা + cot থিটা অলওয়েজ tan থিটা + cot থিটা এর ভ্যালু সবসময় sec থিটা ইন্টু কোসেক থিটার সঙ্গে সমান হয়। কেন দাদা কেন? তাহলে আমি লিখতে পারি, একবার প্রুফটা দেখে নাও। tan থিটাকে আমরা কি লিখতে পারি না sin থিটা / cos থিটা, sin থিটা / cos থিটা। ওকে, আমি S ফর সাইন আর C ফর কস লিখছি। আর কটকে আমরা কি লিখতে পারি? cos থিটা / sin থিটা। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। আর নিচে কী পড়ে থাকছে গো? sin থিটা ইন্টু cos থিটা। যদি আমি এটাকে গুণ করে দিই, এলসিএম করে নিই, তাহলে দেখো উপরে কী হবে? sin² থিটা না + cos² থিটা না? বলবে হ্যাঁ, একদম ঠিক। আর sin² + cos² কী হবে? 1 হয়ে যাবে। তাহলে 1/sin থিটা × cos থিটা, আর 1/sin মানে হচ্ছে কি? কোসেক থিটা, 1/cos মানে কি? sec থিটা। তার মানে আলটিমেট হয়ে গেল কি? sec থিটা ইন্টু কোসেক থিটা। ইজ নট ইট? তাহলে এটাই আমাকে মনে রাখতে হবে যে tan থিটা + cot থিটা এর ভ্যালু সারা জীবন sec থিটা ইন্টু কোসেক থিটার সঙ্গে সমান। এটা ডাইরেক্ট আমার মাথায় রাখতে হবে, তবেই কিন্তু এই প্রশ্নের সমাধান তাড়াতাড়ি হবে, নাহলে কিন্তু পরীক্ষা লেট হবে। তাহলে tan থিটা + cot থিটাকে আমি জায়গায় কী লিখবো? sec থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে sec থিটা ইন্টু কোসেক থিটার হোল স্কোয়ার, আর নিচে sec থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে আলটিমেট কী হয়ে গেল না sec থিটা ইন্টু কোসেক থিটা হয়ে গেল আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ক্লিয়ার। এবং যেটা এখানে এর থিটার জায়গায় আমি কি জানি?
থিটা ইজ ইকুয়াল টু 2a, তার মানে sec 2a ইন্টু কোসেক 2a, অপশান 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। Kiran lent 4,000 to two persons such that one part of at the rate of 8% per annum and the remaining part at the rate of 10% per annum. আচ্ছা, খুব ভালো কথা। তাহলে 4,000 টাকা সে কী দিচ্ছে, ধার দিচ্ছে দুটো পার্টে ধার দিচ্ছে। তাহলে এটা হচ্ছে এ হচ্ছে ফার্স্ট পার্ট, বি হচ্ছে সেকেন্ড পার্ট। এ পার্ট যেটা সে 8% রেটে ধার দিচ্ছে, আর বি পার্টটি সে 10% রেটে ধার দিচ্ছে। He get an annual simple interest of 352, then sum lent at 10% each. তাহলে এই ধরনের প্রশ্নের মেন কনসেপ্ট হচ্ছে যে 352 টাকা তার টোটাল ইন্টারেস্ট এসছে এক বছরে, অ্যানুয়ালি মানে হচ্ছে এক বছরে। তাহলে 352 টাকা যদি সে এই 4,000 টাকা যে কোনো একজনকে দিত এবং সেখান থেকে যদি সে 352 টাকা পেত, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্টে সে ঋণটা দিত? তুমি বলতে 352 টাকা সে এক বছরে সুদ পেয়েছে, কতর ওপর না 4,000-এর ওপর। তাহলে আলটিমেট আমি এখানে রেট অফ পার্সেন্টেজ পেয়ে যাবো না? বলবে হ্যাঁ একদম পেয়ে যাবো, দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে দেখো 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কত না 4 8 32, 88, আর এখানে নিচে কত 10, কাটাকুটি করার দরকার নেই, 88/10 রেখে দাও। তাহলে এই 88/10% হচ্ছে তার ওভারঅল কি রেট অফ পার্সেন্ট যদি সে একজনকে টাকাটা ধার দিত। তাহলে এবার যে ঘটনাটা ঘটলো সেটা আমি পেলাম, সেটা কী পেলাম না, এটা পেয়ে গেলাম আমি অ্যালিগেশন প্যাটার্ন। তাহলে যখন একটা জিনিসকে দুটো পার্টে ভাগ করে দেবে এবং সেটা যদি একটা খাতে রাখা হতো, সেখান থেকে কত ইন্টারেস্ট পেতাম, এই কনসেপ্ট আসবে। এটা সবসময় অ্যালিগেশন প্যাটার্ন। এবার এই ধরনের অ্যালিগেশন করার জন্য আমি যে হরটা দেখতে পাচ্ছি 10, এখানে কোনো রকমভাবে পয়েন্টে করার কোনো দরকার নেই, ক্যালকুলেশনকে ডিফিকাল্ট করার কোনো দরকার নেই, ইজি রাখবে। 88/10 আছে, এই 10কে বাকি জনের সঙ্গে গুণ করে দাও, তাহলে এই 10টা এখান থেকে অমিট হয়ে যাবে। তাহলে নিচে যা থাকবে তাকে অমিট করার জন্য কী করতে হবে, বাকি দুজনের সঙ্গে গুণ করতে হবে। তাহলে 8-এর সঙ্গে 10 আর 10-এর সঙ্গে 10 গুণ করলে আলটিমেট কী হয়ে গেল গো না, আলটিমেট এখানে হয়ে গেল 80 আর এখানে হয়ে গেল 100। এবার দেখো কত ইজি হয়ে গেল অ্যালিগেশন, ঠিক আছে। তাহলে 88 - 80 দ্যাট ইজ 8 হয়ে যাবে এখানে, আর 100 - 88 12 হয়ে যাবে এখানে। তাহলে 12:8, কাটাকুটি করে ছোটো করতেও পারো, নাও করতে পারো, 12 + 8 20। তাহলে এই যে 12 আর 8, এই 12 আর আলটিমেট কি না, কত টাকা 8% হারে আর কত টাকা 10% হারে আমি সুদ দিয়েছিলাম, কত টাকা আমি ধার দিয়েছিলাম, তারই রেশিও, ঠিক আছে। মানে A:B যে গেল 12:2, আর 12:8। তাহলে 12 + 8 20, তাহলে 20 কার সঙ্গে সমান, টোটাল 4,000 যত টাকা আমি ধার দিয়েছিলাম তার সঙ্গে সমান। তাহলে 20কে কত গুণ করলে 4,000 তুলে দেবে, 20 গুণ করলে, হ্যাঁ কি না, 20 কত গুণ করলে, 20 গুণ করলে হবে তো? বলবে না দাদা, 20কে 200 গুণ করতে হবে। 20কে কত গুণ করতে হবে? 200 গুণ করতে হবে, তবেই তো আমি পাবো 4,000। বলবে হ্যাঁ একদম ঠিক। আমাকে আলটিমেট নির্ণয় করতে হবে কি না, 10% হারে কত টাকা দিয়েছিল, তার মানে কি 8-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, 8-এর ভ্যালু। তাহলে 20-র ভ্যালু যদি 4,000 হয়, তাহলে 200 গুণ, আর 200 × 8 করলে কত পাবো, 1600। অপশান কত, অপশান 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 80 কি বলা হয়েছে, x, y and z are 3 points on a plane with xy is equal to 11 cm, yz is equal to 13 cm and xz is equal to 24 cm। আচ্ছা, এখানে 3টে স্ট্রেট লাইন লেন্থ বলা হয়েছে, 11, 13 আর 24। তা তোমরা কি দেখতে পাচ্ছ না যে 11 আর 13-র যোগফল হচ্ছে 24? এটা তখনই সম্ভব যখন এই যে 3টে পয়েন্ট আছে, একটি হচ্ছে x এবং অপরটি হচ্ছে y এবং অপরটি হচ্ছে z, এই 3টে পয়েন্ট একটা স্ট্রেট লাইনের উপরে অবস্থিত হবে। তার মানে দেখো এক্সও যদি 11 হয় এবং yz যদি 13 হয়, তবেই আমরা বলতে পারি যে xz এর লেন্থ হচ্ছে কত কি 24। তার মানে x, y আর z এই 3টে পয়েন্ট একটি স্ট্রেট লাইনের উপরে অবস্থিত, সেটা হচ্ছে xz। তার মানে এই 3টে পয়েন্ট কি না, কোলিনিয়ার পয়েন্ট। আর কোলিনিয়ার পয়েন্ট যদি হয়ে যায়, তাহলে এই 3টে পয়েন্ট দিয়ে কেবলমাত্র একটিও সার্কেল পাস করতে পারবে না, ঠিক আছে। 3টে পয়েন্ট দিয়েই পাস করবে এমন সার্কেলের সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে। তার মানে অপশান 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3টে পয়েন্ট দিয়ে একসঙ্গে কোনো সার্কেল পাস করতে পারবে না, এটা সবসময় মাথায় রাখবো যদি এটা কোলিনিয়ার পয়েন্ট হয়। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 9। দেখো এখানে আবার সেই বদমাস রুলের ওপর জাস্ট আমার এখানে কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে বদমাস রুল আমরা কী জানি, যে আগে হয় আমার ব্র্যাকেট, তারপরে হচ্ছে অফ। এখানে ব্র্যাকেটে কোনো গল্প নেই, তার মানে অফ থেকে শুরু হবে, ওকে। তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে আমার কি, তারপরে অ্যাডিশন, তারপরে সাবস্ট্রাকশন, ওকে। বদমাস মাথায় রাখবো, তাহলে আমার কোনো দিন ভুল হবে না। তাহলে অফের কাজ কোথায় দেখতে পাচ্ছি, এখানে দেখো 3 × 3 অফ 2 মানে অফ মানে কি আলটিমেট প্রোডাক্ট। তাহলে 3 × 2 কত 6। আর কোথায় অফ আছে, এখানে দেখতে পাচ্ছি, এখানে আর কোনো অফ নেই। তারপরে করে ফেলো, তাহলে 15 ভাগ 3 × 2 কত 6। তাহলে 15/6 এরকম লেখো, × 2, ওকে, +9
ভাগ 18, আর 18 ইন্টু 2 করলে 36, তাহলে 9/36 লিখে পেলো। আর 9/36 মানে সবাই জানে, বাচ্চারাও বলবে যে 1/4 দাদা। তাহলে 1/4 ইন্টু 4 মাইনাস 4/8, কিন্তু এখানে দেখো অফ নেই, তাহলে আমি এখানে ভাগের কাজ আগে করবো। তাহলে 4/8 মানে কি না 1/2, আর 1/2 ইন্টু 2। তাহলে এখানে আলটিমেট দেখো যে গুণগুলো যেখানে আছে সেগুলো একটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে 2, 3, 6, 5, তার মানে এখানে আমি 5 পেলাম, 4 4 ক্যান্সেল আউট হলো, 1 পড়ে থাকলো, 2 2 ক্যান্সেল আউট হলো, 1 পড়ে থাকলো। তার মানে আলটিমেট এই 1 + 1 - 1 ক্যান্সেল আউট হয়ে গেল, 5ই হয়ে গেল আমার কারেক্ট আনসার, অপশান কি 2। ইজ ইট ক্লিয়ার? বলবে একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, ইফ অন এ মার্ক প্রাইস দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস উইথ এ ডিসকাউন্ট অফ 65% অ্যান্ড উইথ 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30% অ্যান্ড 40% ইজ 105। তার মানে একটি প্রোডাক্ট প্রথমে একটি সিঙ্গেল ডিসকাউন্ট 65%-এ বিক্রি করা হচ্ছে, আবার নেক্সট টাইমে দেখা গেল সেটাকে দুটো সাকসেসিভ ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে, একবার হচ্ছে 30% আর একবার হচ্ছে কত 20%। তাহলে এই 30% আর 40%, ভেরি সরি। তাহলে এই 30% আর 40% যদি সিঙ্গেল ডিসকাউন্টে ট্রান্সফার করি, তুমি কি বলবে দাদা? 30 + 40 70 মাইনাস 30 ইন্টু 40/100 অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে 12, আর 70 - 12 করলে কত হয় 58। তাহলে প্রথমে দেওয়া ছিল 65% ডিসকাউন্ট, ঠিক আছে, আর পরের স্কিমে দেওয়া হচ্ছে 58% ডিসকাউন্ট। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত গো? তাহলে 7%-এর ডিফারেন্স হচ্ছে, তার মানে 100ই হচ্ছে 7। এই 100টা কি মার্ক প্রাইস, তাহলে 7% এখানে কাকে ডিনোট করছে? এই 105কে। তো সবসময় মনে রাখবো মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দেওয়া হয়, মানে 100%-এর যদি বিচার করি তার মানে কি মার্ক প্রাইসের উপর বিচার করছি। তাহলে 7%-এর ভ্যালু যদি 105 হয়, কত গুণ এখানে 15 গুণ, তাহলে 100-র 15 গুণ করলে কত হয় 1500। অপশান 3 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে যাই। A pole 10 meter long rests slantly against a vertical wall AB, making an angle 30 degree with the horizontal ground. ওকে, তাহলে একটা পোল বলা হয়েছে 10 মিটার হচ্ছে তার লেন্থ। ওকে, পোলটা কীরকমভাবে আছে না এই এবি দেয়ালের সঙ্গে এরকমভাবে হেলে আছে, এবি দেয়ালের সঙ্গে হেলে আছে। ওকে, এবং সেটা আলটিমেট গ্রাউন্ডের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে, গ্রাউন্ডের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। ফাইন্ড হাউ ফার দ্য ফুট অফ দ্য পোল ইজ ফ্রম দ্য ওয়াল। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এবি ওয়াল। ওকে, আর এই হচ্ছে আমার পোলস, ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এসির লেন্থ বলা হয়েছে কত? 10 মিটার। এসির লেন্থ কত বলা হয়েছে? 10 মিটার। আমাকে নির্ণয় করতে হবে কার ভ্যালু না, আমাকে নির্ণয় করতে হবে এই সি পয়েন্ট থেকে বি পয়েন্টে কতটা দূরে। তার মানে পোলটির গোড়া থেকে আগা থেকে আলটিমেট এই ওয়ালের গোড়া অবধি কতটা ডিস্টেন্স। ওকে, দ্য হাউ ফার দ্য ফুট অফ দ্য পোল ইজ ফ্রম দ্য ওয়াল। ওকে, তাহলে এটাই হচ্ছে ফুট অফ দ্য পোল। তাহলে আলটিমেট আমাদের ডিস্টেন্সকে আমরা সবসময় জানি যে 30-60, এখানে 30 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে এটা হচ্ছে কি 60 ডিগ্রি। এই 30-60-90-র গল্প হয়, তো 30-র অপোজিটে যদি এক্স থাকে, 30-র অপোজিটে যে বাহু আছে তার লেন্থ যদি এক্স ইউনিট হয়, তাহলে বিসির লেন্থ হয়ে যাবে কি, ভূমির লেন্থ হয়ে যাবে x√3 ইউনিট, মানে 60-র অপোজিটে যে বাহু থাকবে তার লেন্থ কত হবে? x√3, আর যে হবে অতিভুজ তার লেন্থ কত হবে? 2x ইউনিট। তাহলে 2x-এর লেন্থ বলা হয়েছে কত? 10, তার মানে x-এর ভ্যালু কত হয়ে যাবে? 5 হয়ে যাবে না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তার মানে নির্ণয় করতে হবে কার ভ্যালু? x√3 ভ্যালু, তার মানে 5√3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশান 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 12-এ কী বলা হয়েছে? দ্য বার গ্রাফ গিভেন বিলো শোজ দ্য সেলস অফ বুকস ফ্রম 6 স্কুলস ডিউরিং 2 কনসিকিউটিভ ইয়ার্স 2013 অ্যান্ড 2014। আচ্ছা, 6টা স্কুল দেখতে পাচ্ছি এখানে, ABCDEF, এদের মধ্যে কী দেওয়া আছে? সেলস অফ বুকসের একটা ডেটা দেওয়া হয়েছে বার গ্রাফে। ওকে, নির্ণয় করতে হবে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য অ্যাভারেজ সেল অফ দ্য স্কুল A, B অ্যান্ড C। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য অ্যাভারেজ সেল অফ দ্য স্কুল A, B অ্যান্ড C ইন 2014। তাহলে অফ কার গায়ে লেখা আছে না ABC এর 2014-এর অ্যাভারেজের সঙ্গে ইজ কার সঙ্গে লেগেছে? ইজ দ্য অ্যাভারেজ সেল অফ দ্য স্কুলস A, C অ্যান্ড F ইন 2013। ঠিক আছে, আমরা সবসময় জানি কী হয় না ইজ বাই অফ হয়, হ্যাঁ কি না? ইজ বাই অফ হয়, তাহলে আমাকে এই ফর্মেটে সাজাতে হবে। আর দেখো এখানেও অ্যাভারেজে গল্প আছে 3 জনকার, এখানেও অ্যাভারেজে গল্প আছে 3 জনকার, তাহলে 3 জনকার অ্যাভারেজ এখানেও, 3 জনকার অ্যাভারেজ এখানেও, তাহলে আমাকে অ্যাভারেজের উপর কাজ করার দরকার নেই, আমি মোটের ওপরই কাজ করবো, গল্প একই হবে। দেখো একটু ছবিটা বড় করে নিই, বুঝতে পারবে ভালো করে। এখানে ছবিটা একটু এজি আছে, একটু ম্যানেজ করে নাও। দেখো ব্লু কালারগুলোকে রিপ্রেজেন্ট করছে কি 2013-র গল্প, আর 2014-এর গল্প রিপ্রেজেন্ট করছে এই অরেঞ্জ কালারগুলো। ঠিক আছে, আমাকে ABC কি নিতে হবে? ABC নিয়ে নিতে হবে 2014। 2014 কোথায় আছে? আর তার গায়ে অফ লেগেছে, মানে সে নিচেই যাবে। আচ্ছা, তাহলে ABC দেখতে পাচ্ছি এর ভ্যালু কত? 70 এখানে।
আর এখানে দেখতে পাচ্ছি বি এর ভ্যালু কত, না বি এর ভ্যালু হচ্ছে 30 আর 40 মাঝামাঝি, 35 নিয়ে নাও। আর সি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি এখানে 80। তাহলে 70 প্লাস 80 150 প্লাস 30 180 প্লাস 5 185। তাহলে 185 হচ্ছে আমার কোথায় যাবে, নিচে যাবে। 185 কোথায় যাবে, নিচে যাবে, কারণ কি তার আগে অফ লেগে আছে। এবার দেখো আমাকে দেখতে হবে যে 2013-তে এ সি এফের গল্প। আচ্ছা, এ 2013-তে দেখতে পাচ্ছি কত, এখানে 50, এখানে কত দেখতে পাচ্ছি সিতে, এখানে হচ্ছে আমার 60। ওকে, আর এফে দেখতে পাচ্ছি এখানে কত, এখানে হচ্ছে 60। তাহলে 60 কত, 120 প্লাস 50 170, তাই হচ্ছে কি, একটু দেখে নিই ভালো করে। আচ্ছা না, এটা নয়, সরি, ভেরি সরি, আমাকে এটা নিতে হবে। তার মানে হচ্ছে কত, 40। তার মানে হচ্ছে 40 60 100 প্লাস 50 150। তাহলে 150/185 ইন্টু 100 জমা কারেক্ট অ্যান্সার। দেখো কাটাকুটি হচ্ছে 5 দিয়ে, 5কে এখানে 30 বার যাচ্ছে, এখানে হচ্ছে 5 37 বার। তাহলে 30 ইন্টু 100 মানে 3000/37, গল্প শেষ। তাহলে দেখো 337 কতবার যাচ্ছে, না 37 8-এ, 37 কত হয়, না এখানে দেখতে পাচ্ছি 6 আর 3 24, মানে হচ্ছে 296, মানে 40, মানে 37 1-এ 37, তার মানে 81 পয়েন্ট সামথিং হবে। আর 81 পয়েন্ট সামথিং কি অপশান আছে, 81 পয়েন্ট সামথিং অপশান একমাত্র 1ই আছে। তো অপশান 1 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে ইজ ইট ক্লিয়ার, বলবো হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 13, এ মানি ব্যাগ কন্টেন্স 1 রুপি, 5 রুপি অ্যান্ড 10 রুপি কয়েন্স। তাহলে কয়েনের ডিনোমিনেটর কী আছে, 1 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, আর 10 টাকার কয়েন আছে। আর এদের রেশিও বলা হয়েছে 3 5 আর 7। তার মানে হচ্ছে 1 টাকার কয়েন যদি 3টে থাকে, 5 টাকার কয়েন কটা আছে 5টা, আর 7 টাকার কয়েন কটা আছে 7টা। তাহলে নাম্বার অফ কয়েনের সঙ্গে ডিনোমিনেশন গুণ করলে এর ভ্যালু পাওয়া যায়। তাহলে ভ্যালু কী হচ্ছে এখানে, এখানে 3, এখানে হচ্ছে 25, আর এখানে হচ্ছে কত 70। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 70 আর 25 মানে হচ্ছে 95, প্লাস 3 হচ্ছে 98, টোটাল 98 টাকা আছে। কিন্তু অঙ্কে বলা হচ্ছে 980 টাকা আছে, অঙ্কে বলেছে 980 টাকা। তাহলে 98 ভ্যালু কত, 980 না, বলবে হ্যাঁ একদম ঠিক, 10 গুণ। আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন অফ ₹10। তাহলে ₹10-এর ডিনোমিনেশন কত টাকার ভ্যালু আছে, 70 টোটাল ইউনিট আছে। তাহলে 98 ভ্যালু যদি 980 হয়, তাহলে 70-এর ভ্যালু কত হবে, 10 গুণ, এখানে 10 গুণ হবে, তাহলে 700। তার মানে 10 টাকার নোট বা 10 টাকার কয়েনের টোটাল 700 টাকা ভ্যালু। তার মানে কয়েনের সংখ্যা কত, এর একটা কয়েনের ভ্যালু 10, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 দিয়ে ভাগ করলে 70 যাবে। আমার কারেক্ট অ্যান্সার অপশন 2। ইজ ইট ক্লিয়ার, বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নম্বর 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট 5-digit নাম্বার ডিভিসেবল বাই 47। তো এই ধরনের প্রশ্নের সেই দেশি উপচার, দেশি জিনিস সবসময় মাথায় রাখবো যে একদম বেসিক কী বলে, না 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 5টা 9, তাই তো। তাহলে এই 5টা 9কে আমি 47 দিয়ে ভাগ করব, যা হবে যা রিমাইন্ডার পড়ে থাকবে সেটা আমি কী করবো, এটা থেকে বিয়োগ করে দেবো, তাহলে সেটাই হয়ে যাবে 47 দিয়ে পুরোপুরি ভাগ যাবে এরকম একটি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটাই হচ্ছে দেশি নিয়ম, ঠিক আছে, এই নিয়ম দিয়ে কাজ করবো। 47 1-কে 47, কোনো রকম কোনো শর্টকাট নয় এখানে, কাটাকুটি আমার, সরি 47 1-কে দুবার যাচ্ছে, ভেরি সরি। 47 2 কত, 94, এখানে হচ্ছে 59, 47 1-কে 47, কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 12, 129। এবার কতবার যাচ্ছে, 3 বার কি যাচ্ছে না, দুবার যাচ্ছে, দুবার করলে কত হচ্ছে 94, 4 থেকে 9 5, 359। ওকে, এবার কতবার যাচ্ছে গো, 7 বার যাচ্ছে একদম, 9 থেকে 4, এখানে হচ্ছে কত 28 32, হ্যাঁ কি না। তাহলে হচ্ছে আলটিমেট 30 হচ্ছে আমার রিমাইন্ডার। তাহলে 30 যদি রিমাইন্ডার হয়, তাহলে 30 যদি বিয়োগ করে দিই, আলটিমেট পড়ে থাকবে কত, না 99969 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা 47 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। ঠিক আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, হার্ডলি এতে 10 থেকে 12 সেকেন্ড লাগবে ভাগটা করতে। If a right circular cone of height 24 semi has a volume of 1232 semi cube, আচ্ছা রাইট সার্কুলার কোন, তাহলে কোনের ভলিউমের ফর্মুলা কী, না 1/3 পাই আর স্কোয়ার এইচ, দাদা এতে কোনো অসুবিধা নেই, সবাই জানে। আর 1/3 পাই আর স্কোয়ারের এইচের ভ্যালু বলা হয়েছে 1232। এবার আমরা দেখতে পাচ্ছি হাইট বলা হয়েছে 24 সেন্টিমিটার, তাহলে হাইটের ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমি বলতে পারবো এখান থেকে আর এর ভ্যালু কত, দেখো 1/3, আর এখানে হচ্ছে পাইয়ের ভ্যালু কত 22/7, আরের ভ্যালু নির্ণয় করতে হবে, এইচের ভ্যালু কত 24 = 1232। কাটাকুটি যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে 3, এখানে 8 24, এখানে 8 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কত যাচ্ছে গো, এখানে 8 দিয়ে কাটাকুটি গেলে 8 1-এ 8 43, মানে হচ্ছে 40, আর হচ্ছে 8 4-এ 32 154, আর এখানে দেখতে পাচ্ছি 22 7-এ 154, তার মানে আলটিমেট আর স্কোয়ারের ভ্যালু কত 7 স্কোয়ার, মানে আর স্কোয়ার ভ্যালু হচ্ছে 7 স্কোয়ার হলে আর এর ভ্যালু হয়ে যাবে 7।
ইজ ইট ক্লিয়ার? বলবে একদম জলের মতো পরিষ্কার। এবার নির্ণয় করতে হবে কি টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে বাবা, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর এল। পাই আর এল কি না পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস বেস এরিয়া, দ্যাট ইজ পাই আর স্কোয়ার। এটা কি এক লাইনে বলা হয় পাই আর ইন্টু আর প্লাস এল। ডাইরেক্ট এটা মাথায় রাখবো। এটা হচ্ছে কি টোটাল সারফেস এরিয়া অফ কোন, টোটাল সারফেস এরিয়া অফ কোন, মাথায় রাখবো এটা। ওকে, এবার এখান থেকে দেখো আমি কি এখানে সব ভ্যালু বসিয়ে কাজ করব? কখনোই কাজ করবো না, আমি জাস্ট দেখি আনসার বলবো, কোনো রকম গুণ বিয়োগ যোগ ভাগ করতে হবে না। দেখো 22-7 মানে এখানে হচ্ছে লিখে দাও ইন্টু আর মানে 7 কী হবে ক্যান্সেল আউট হয়ে যাবে। ভেতরে কী আছে দেখার দরকার নেই, কারণ আলটিমেট 22 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। এই যে সংখ্যাটাই ভাবো গুণফলটা বসে, সেটা 22 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে মানে 11 দিয়েও পুরোপুরি ভাগ যাবে। তাহলে 11-র আমি এখানে মাল্টিপল খুঁজবো। তাহলে 11-র ডিভিসিবিলিটি চেক করো। 8 আর 6 14 যাবে না, 9 আর 4 13 যাবে না, 6 আর 8 14 যাবে না, 7 আর 4 11, 11 মাইনাস 0 মানে 11, তার মানে হচ্ছে 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। অপশান 2 আসবে কারেক্ট আনসার। এইভাবে প্রশ্নের আনসার উড়াবো, কিন্তু আমি প্রশ্নের আনসার দেখেই আমি আনসারে দাগ দেবো যদি আমি সঠিকভাবে অঙ্ক শিখে থাকি। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ কী বলা হয়েছে? লেট 0 ডিগ্রি লেস দ্যান টি লেস দ্যান 90 ডিগ্রি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে টি এর ভ্যালু 0 থেকে 90-এর মধ্যে। ওকে, তাহলে চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক সেটা আমি বলতে হবে। তাহলে দেখো প্রথম স্টেটমেন্টে বলা আছে সাইন টি নট ইকুয়াল টু কস টি ওয়েন টি ইজ ইকুয়াল টু 45। আর টি যদি 45 হয় আমরা জানি সাইন টির ভ্যালু কত হয়? সাইন টি ভ্যালু হয় 1/√2, কস টি ভ্যালু কত হয়? 1/√2। তার মানে সাইন টি ইজ ইকুয়াল টু কস টি হবে, টি যখন 45 হবে। কিন্তু এখানে নট ইকুয়াল টু বলা আছে, তার মানে এই স্টেটমেন্টটি একদম ফুল। ওকে, নেক্সট স্টেটমেন্টে কী বলা হয়েছে? সাইন টি গ্রেটার দ্যান কস টি ওয়েন টি লেস দ্যান 45। আচ্ছা, টি লেস দ্যান 45 তাহলে 30 ধরে নাও। আমরা জানি যে সাইন 30 ভ্যালু কত গো? সাইন 30 ভ্যালু হচ্ছে আমরা সবাই জানি হাফ। আর কস 30 ভ্যালু কত হবে? কস 30 ভ্যালু হবে কত না √3/2। তাহলে 1/2 বড়ো না √3/2 বড়ো? মানে 2 এখানেও আছে, 2 এখানেও দেখতে পাচ্ছি। যদি নিচে হর সমান থাকে, নিচে হর সমান থাকে, তাহলে লবে যে বড় হবে সেই হবে বড়। তাহলে 1 বড় না √3 বড়? আমরা জানি √3 অ্যাপ্রক্স ভ্যালু হচ্ছে 1.732, এটা অ্যাপ্রক্স ভ্যালু। তার মানে 1.732 অবভিয়াসলি 1-এর থেকে বড়। তার মানে অবভিয়াসলি হাফ কী হয়ে যাবে? লেস দ্যান √3/2 হয়ে যাবে, মানে √3/2 বড় হয়ে যাবে। তার মানে হাফ যদি লেস দ্যান √3/2 হয়, তার মানে অবভিয়াসলি সাইন টি লেস দ্যান কস্টি হবে, সাইন টি লেস দ্যান কস্টি হবে। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। বাট দুঃখের বিষয় এখানে অপশান 2 দেওয়া আছে সাইন টি গ্রেটার দ্যান কস্টি, তার মানে এটিও আমার আনসার হতে পারে না। নেক্সট দেখতে পাচ্ছি সাইন টি লেস দ্যান কস্টি ওয়েন টি লেস দ্যান 45। একমাত্র এটাই তো আমি প্রুফ করলাম এক্ষুনি, এটা নিয়েই প্রুফ করলাম যে সাইন টি লেস দ্যান কস্টি যখন টি 45 থেকে কম, মানে 30 কাছাকাছি হবে, 45 কম যে কোনো অ্যাঙ্গেলের জন্য। ওকে, তার মানে অপশান 3 হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার। দেখো এটা তো দেখো টি গ্রেটার দ্যান 45 তখন সাইন টি লেস দ্যান কস্টি, মানে ঠিক এর উল্টো, তার মানে এটাও আনসার হতে পারে না। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন চলে যাই। কোশ্চেন নাম্বার 17-এ কী বলা হয়েছে? রমেশ পারচেস সাম আইটেমস ফ্রম এ ডিলার অন 19 নভেম্বর 2019। খুব ভালো কথা। দ্য বিল জেনারেটেড ওয়াজ 5480। তাহলে 19 নভেম্বর কোনো একটা জিনিস সে কিনেছিল যেটার বিল ছিল 5480 টাকা। খুব ভালো কথা। এবার কী বলা হলো? হি হ্যাড অলসো পারচেস সাম আইটেম অন 10 নভেম্বর 2019। তাহলে এর আগে 10 তারিখে সে কিছু একটা জিনিস কিনেছিল যার বিল ছিল কত? 9800 টাকা। ওকে, এবার কী বলা হলো না হি ক্লিয়ার্ড বোথ দ্য বিলস দিস টাইম অ্যান্ড পেড দ্য টোটাল অ্যামাউন্ট ইন ক্যাশ। তার মানে এই 10 তারিখে জিনিসটা যে কিনলো আর 19 তারিখে জিনিসটা কিনলো, সে দুটোর টাকারই সে 19 তারিখে এসে মেটাচ্ছে, 19 তারিখে এসে মেটাচ্ছে। ওকে, আর ইফ দ্য ডিলার গিভ এ স্কিম অফ 2% ডিসকাউন্ট অন দ্য পেমেন্ট ডান উইদিন 10 days। ওকে, তাহলে এই যে 10 তারিখে জিনিসটা নিয়েছিল সে 19 তারিখে এসে মেশাচ্ছে, মানে 10 দিনের মধ্যে পেমেন্ট করেছে, তার জন্য ডিলার এর ওপর 2% ডিসকাউন্ট দিল, 2%। আর 9800 এর ওপর 2% ডিসকাউন্ট দেওয়া মানে কি? 98 × 2, তাহলে কত? 196 টাকা, তাই তো? 196 ডিসকাউন্ট দিচ্ছে। কত টাকা তার মানে দিতে হয়েছে তাকে? তাহলে 9800 থেকে 196, 200 বিয়োগ করলে কত হতো না? 200 বিয়োগ করলে 9600 হতো। তাহলে 4 টাকারও বেশি, 9604। ওকে, 9604 টাকা দিতে হয়েছে। ওকে, আর যেটা 19 তারিখে নিয়েছিল তার উপর কী বলা হয়েছে? 5% ফর দ্য পেমেন্ট মেড ইন ক্যাশ অ্যাট দ্য টাইম অফ পারচেস। ওকে, তাহলে 19 তারিখের জন্য সে কি না 5% ডিসকাউন্ট পেলো। আর 5% ডিসকাউন্ট মানে কি? 1/20, হ্যাঁ কি না? তাহলে 5480 1/20 মানে একটি শূন্য ক্যান্সেল আউট হবে, এখানে 2 দিয়ে ভাগ হলে কত হবে? 27, মানে 274। ইজ নট ইট। তাহলে কত টাকা দিতে হচ্ছে তাকে? এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে তোমার 05206। তাহলে আলটিমেট 9604
আর 5206 এর সামই হচ্ছে টোটাল অ্যামাউন্ট তাকে ক্যাশে পেমেন্ট করতে হচ্ছে কত সেটা দেখতে পাচ্ছি এখানে 10 1 6 2 8 আর 9 14 14810 আছে কোথাও 14810 অপশান 2 তাহলে অপশান 2 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, এর থেকে সোজা করে বলা সম্ভবই নয়। নেক্সট প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ গিভেন দ্যাট প্রিয়া সোল্ড হার স্কুটার ফর রুপিস এত গেইনিং 1/6 অফ দ্য সেলিং প্রাইস। এই ফ্র্যাকশনটার মধ্যেই অঙ্ক লুকিয়ে আছে। গেইনিং 1/6 অফ দ্য সেলিং প্রাইস, তার মানে 6 টাকা যদি এই যে 1/6 এই যে ফ্র্যাকশনটা আছে 1/6 অফ কি সেলিং প্রাইস, তার মানে 6 যদি এসপি হয় প্রফিট হচ্ছে তার কত 1 টাকা। প্রফিট হচ্ছে তার কত 1 টাকা। আর আমরা জানি যে এসপি মাইনাস প্রফিট ইজিক্যাল টু সিপি হয়। তাহলে আমাকে বলো এখানে এসপি যদি 6 হয়, প্রফিট যদি 1 হয়, তাহলে সিপি কত হবে? তুমি 5 হবে। আমাকে নির্ণয় করতে হবে কি অ্যাকচুয়াল গেন পার্সেন্টেজ। আর গেন পার্সেন্টেজ নির্ণয় করা কী করে না প্রফিট বাই সিপি ইন্টু 100, তার মানে 1/5 দ্যাট ইজ হচ্ছে কত 20% হয়ে যাবে কারেক্ট আনসার। এই যে ভদ্রলোক 42564 এর কোনো কাজই নেই অঙ্কের, যে এইখানে ফেঁসে যাবে, যে এই ডিজিটটার মধ্যে ফেঁসে যাবে তার পরীক্ষা কিন্তু ওখানেই শেষ। নেক্সট প্রশ্ন, ইফ a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 12 ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে আমরা সবাই জানি যে a প্লাস 1/a যদি k হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু হবে k স্কোয়ার মাইনাস 2। তার মানে k স্কোয়ার মানে কত বাবা? k এর ভ্যালু বলা আছে 12, তাহলে 12 স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার 144 মাইনাস 2 মানে হচ্ছে 142। বাচ্চারাও বলতে পারবে অপশান কত? অপশান 3 হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 20-তে কী বলা হয়েছে? আচ্ছা, এই যে প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটার পেছনে 3-4টে স্টার দিয়ে রাখো, ঠিক আছে? পরিমিতির খুব এক ফেমাস ধরনের প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্নগুলো তোমরা কী করবে না পিক আউট করবে, এবং এগুলো একটা সাইডে একটা খাতা করবে যেখানে এই ধরনের প্রশ্নের একটা কী করবে না বাঞ্চ করবে। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কী হবে না লাস্ট মুহূর্তে পরীক্ষার কিছুদিন আগে একবার করে রিভাইজ করতে হবে। তো কি প্রত্যেক চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্নগুলো পিক আউট করা আজকেই শুরু করে দাও। প্রত্যেক চ্যাপ্টারে কিছু ফেমাস প্রশ্ন থাকে এবং যেগুলো কী করতে হয় আমাদের বারবার দেখতে হয়, ঠিক আছে? দেখো প্রশ্নের একদম ডেপথ থেকে বোঝাবো, প্রত্যেকটা জায়গা বোঝাবো। এর পরের প্রশ্নটা হলে তোমরা এক লাইনে আনসার করবে। কী বলা হচ্ছে? দ্য সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 28 সেন্টিমিটার। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি ড্র করে রেখেছি। এটি হচ্ছে এ বি আর সি নাম দিয়ে এলাম। এটি একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা সাইডের লেন্থ বলা হয়েছে 28 সেন্টিমিটার। ওকে, টেকিং ইচ ভার্টেক্স অ্যাজ আ সেন্টার, তাহলে এই প্রত্যেকটা ভার্টেক্স মানে এ ভার্টেক্স, বি ভার্টেক্স আর সি ভার্টেক্সকে যদি আমি সেন্টার হিসেবে নিয়ে নিই কার না সার্কেলের, এবং সেখানে যদি এরমভাবে একটা সার্কেল ড্র করা, কীভাবে না এই সার্কেল ইজ ডেসক্রাইবড উইথ এ রেডিয়াস ইকুয়াল টু হাফ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এমনভাবে সার্কেলগুলো ড্র করা হলো যাতে এই প্রত্যেকটা সাইডে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের অর্ধেক হয় কি না সার্কেলের রেডিয়াস। তারপর আমরা যদি এই সার্কেলটার রেডিয়াস আর বলি, তাহলে কী হবে? এই সার্কেলটার রেডিয়াসও আর হবে, কারণ কি এটা সমবাহু ত্রিভুজ। তাহলে অর্ধেক নেওয়া মানে কি দুদিকে সমান অংশ যাওয়া, তার মানে আর প্লাস আর 2r এর ভ্যালু হয়ে গেল কত না এই ট্রায়াঙ্গেলটির একটি সাইডের লেন্থ যেটি কত 28 বলা হয়েছে, তার মানে কি আর এর ভ্যালু কত হয়ে গেল 14। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে সার্কেল 3টে ড্র করা হয়েছে কোথায় কোথায় না 3টে ভার্টেক্সকে এ বি সিতে, এবং প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস কি না এই পুরো সাইডের অর্ধেকের সমান, তার মানে প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস সেম। রেডিয়াস কত করে? 14 করে। এবার দেখো আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পার্ট অফ দ্য ট্রায়াঙ্গেল হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য সার্কেল। তাহলে এই 3টে সার্কেল আমি ড্র করেছি, 3টে সার্কেল কিছুটা পরিমাণ কী করেছে না এরিয়া দখল করেছে, কার না এই ট্রায়াঙ্গেলের। তাহলে এমন পোর্শন ট্রায়াঙ্গেলের সেই পোর্শনটা নির্ণয় করো যেটা এই 3টে সার্কেল মিলে কভার করতে পারেনি। তাহলে সেই 3টে সার্কেল মিলেও কভার করতে পারেনি সেই পোর্শনটা কোন পোর্শনটা? তাহলে সেই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা, দিস পোর্শন, যে পোর্শনটা আমি গ্রিন কালারের মার্ক করলাম, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে সেই পোর্শনটা যে পোর্শনটা এই 3টে সার্কেল মিলেও কী করতে পারেনি না কভার করতে পারেনি। তাহলে আমি কি করে এই পোর্শনটা এরিয়া নির্ণয় করবো? তাহলে এই পোর্শনটা এরিয়া নির্ণয় করে তুমি বলবে কিছুই নয়, আমি যদি পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া থেকে এটি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া কী হবে? দেখো ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করার জন্য ট্রায়াঙ্গেলের বাহুর লেন্থ দরকার। দেখো আর প্লাস আর 2r হয়ে যাচ্ছে কি প্রত্যেকটা সাইড। আমি এখানে আর এর ভ্যালু নির্ণয় করছি না, আর এর ভ্যালু আমি দেখাচ্ছি না, আমি জাস্ট তোমার ফর্মুলাটা বলছি যে ডাইরেক্ট ফর্মুলা তোমরা কী করে নির্ণয় করবে। তাহলে দেখো এ বির লেন্থ কত 2r, তার মানে কী বলবো যে সমবাহু ত্রিভুজটির এরিয়া কত না √3/4 ইন্টু
এ স্কোয়ার মানে 2r হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে গেল, আলটিমেট পড়ে রইলো কি √3r স্কোয়ার, আলটিমেট কী পড়ে রইলো √3r স্কোয়ার। ওকে, এবার এই পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে যদি আমরা এই ছোটো ছোটো তিনটে টুকরোকে আমরা এরিয়াকে বাদ দিয়ে দিই, এই ছোটো ছোটো তিনটে টুকরোকে কী বলে? সার্কেলের সেক্টর বলে। আমরা জানি যে পিজার কনসেপ্ট অনেকবার আমি ক্লিয়ার করেছি যে এই প্রত্যেকটা সেক্টরের আলটিমেট সেন্টারে কত ডিগ্রি করে কোণ তৈরি করেছে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তুমি বলে হ্যাঁ একদম ঠিক। তার মানে এই তিনটে সেক্টর সেম মাপের এবং তিনটে সেক্টরকে যদি আমি অ্যাড করে দিলে 60 + 60 + 60 180 হয়ে যায়। তার মানে কি এই তিনটে সেক্টরকে অ্যাড করলে একটি হাফ সার্কেল তৈরি হয়। কী তৈরি হয়? একটি হাফ সার্কেল। ইজ ইট ক্লিয়ার? তাহলে হাফ সার্কেল যার রেডিয়াস কত না r, তার আলটিমেট এরিয়া কত হবে? তুমি বলে πr²/2, πr²/2। তাহলে আলটিমেট √3/4 × 4r² মানে √3r² থেকে যদি πr²/2 আমি বিয়োগ করে দিই তাহলেই আমি পেয়ে যাব এই পোর্শনটা, শেডেড পোর্শনটা, যে পোর্শনটা কি সার্কেল দ্বারাও কভার হয়নি ট্রায়াঙ্গেলের। ওকে, তাহলে আলটিমেট দেখো এখান থেকে আমি r² কমন নিয়ে নিই, পড়ে থাকে কি √3 - π/2। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ঠিক। √3 ভ্যালু কত আমরা জানি না? √3 ভ্যালু হচ্ছে 1.732, 1.73 রাখো। আর পাইয়ের ভ্যালু কত? 3.14। আর 3.14/2 মানে হচ্ছে কত না 1.57। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আলটিমেট এখান থেকে বিয়োগ করলে কত পেলাম না? বিয়োগ করলে আমি পেয়ে গেলাম r² × 1.73 - 1.57 অ্যান্ড দ্যাট ইজ কত না 0.16। এবং এটাই হচ্ছে আমার ডাইরেক্ট আনসার। তাহলে নেক্সট টাইম যদি আমাকে এই প্রশ্নটাই পরীক্ষা আসে যে কোনো একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে এবং এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের অর্ধেক করে আমি কী পেয়েছি? একটি করে সার্কেলের রেডিয়াস পেয়েছি। তাহলে আমি ডাইরেক্ট আনসার এটা বলতে পারি, ডাইরেক্ট আনসার বলতে পারি। এবার যদি না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না বলা থাকে, যদি না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা থাকে, তাহলে আমি কী করব? আমি এই কনসেপ্ট ইউজ করব যে পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া মাইনাস কি না মাইনাস হচ্ছে এই তিনটে সেক্টরের এরিয়া, পুরো ট্রায়াঙ্গেল এরিয়া মাইনাস এই তিনটে সেক্টরের টোটাল এরিয়া করলে আমি কী পেয়ে যাব? এই রিজিয়নটা, যে রিজিয়নটা কি তিনটে সার্কেল দ্বারা কভার হয়নি। ঠিক আছে? এবং ডাইরেক্ট যদি এই প্রশ্নটা থাকে ডাইরেক্ট আমি আনসার বলবো কি r² - 0.16। এবার দেখো r এর ভ্যালু কত? r এর ভ্যালু পেয়েছিলাম 14। তাহলে 14 স্কোয়ার করলে কত হয়? 14 স্কোয়ার করলে 196 ইন্টু 0.16। এবার কী করবো? এবার দেখো কত সহজে আমি আনসার করতে পারি। 196কে আমি কি লিখতে পারি? 200 - 4, 200 - 4 ইন্টু 0.16, হ্যাঁ কি না? তাহলে 0.16 সঙ্গে 200 যদি গুণ করে দিই তাহলে আলটিমেট কত? 32 পাবো, তাই তো? আর 32 মাইনাস কত মানে অ্যাপ্রক্স আমি আনসার পাবো একটা, যেহেতু আমি এখানে দেখো 1.73 এখানে অ্যাপ্রক্স ভ্যালু নিয়েছি। তাহলে 32 থেকে 0.64, তাহলে আলটিমেট 31 পয়েন্ট সামথিং। অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে? একদম অ্যাপ্রক্স আনসার পাবো 31 পয়েন্ট সামথিং এবং এটাই হবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবেন একদম জলের মতো পরিষ্কার, এতে কোনো ডাউট নেই। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা আনসার করতে পারবে পরীক্ষায় যদি তোমরা সঠিকভাবে প্রসেস ফলো করো। সঠিক প্রসেসে এবং সঠিক যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস না করো এই ধরনের প্রশ্ন, তাহলে কিন্তু পরীক্ষা হলে অ্যাট এ গ্লান্স দেখে এই প্রশ্নের সমাধান করতে পারবে না। ওকে, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 21 কী বলা হয়েছে? স্টাডি দ্য গিভেন টেবিল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। ওকে, আমাকে টেবিলটিকে দেখতে হবে, টেবিলের মধ্যে কী দেওয়া আছে সেটা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছি ABC 3 রকম টাইপের কী বলা হয়েছে? কার। ABC 3 রকম টাইপের কার্ড এবং তার ম্যানুফ্যাকচার হচ্ছে 4 বছরের ম্যানুফ্যাকচারের ডিটেলস বলা হয়েছে। ওকে, নির্ণয় করতে হবে ফর অল দ্য ইয়ার্স ফ্রম 2015 to 2018 দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ B টাইপ কার ইজ হাউ মাচ লেস দ্যান দ্যাট অফ দ্য কম্বাইন্ড অ্যাভারেজ প্রোডাকশন অফ A টাইপ কার অ্যান্ড C টাইপ কার। ওকে, তাহলে A টাইপ কার আর C টাইপ কারের কম্বাইন্ড অ্যাভারেজ থেকে B টাইপ কার কতটা কম সেটা আমাকে নির্ণয় করতে হবে অ্যাভারেজ। তাহলে দেখি আগে অ্যাভারেজ বার করার আগে আমাকে সাম নির্ণয় করতে হবে। এখানে কিছু করার নেই, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। করো ক্যালকুলেশন। দেখো আলটিমেট এখানে 0, এখানে দেখতে পাচ্ছি 0, এখানে 8 সাথে 15 9 24, এটা 32 থেকে 33, 3300। বি টাইপের কতগুলো টোটাল হচ্ছে? এখানে 0, 4 আর 2 6, 5 11, 11 আর 8 19, 9 থেকে 1, এখানে হচ্ছে 6 সাথে 13 আর 6 19 আর 5 24 থেকে 25, 2590। এখানে দেখতে পাচ্ছি 0 একটা হয়ে গেল, আর এখানে 9 আর 6 15 5 হাত থেকে 1, 8 আর 9 17, 17 19 20 2, এখানে 4, 4050। তাহলে এ আর সি এর কম্বাইন কত হচ্ছে? 4050 প্লাস 3300 অ্যান্ড দ্যাট ইজ কত? এখানে 0, এখানে হচ্ছে 5, এখানে
3 এখানে 7, 7350। তাহলে এটা হচ্ছে কম্বাইন এ আর সি। তাহলে কম্বাইন এ আর সির অ্যাভারেজ কত? আমি টোটাল 8 বছরের ক্যালকুলেশন করেছি বাই 8, আর এখানে 2590 এর অ্যাভারেজ কত? বাই 4। তাহলে আমি কি 4 দিয়ে 8 দিয়ে ভাগ করবো প্রত্যেকটাকে? না, কখনোই নয়। আমায় কী করতে হবে না, এর নিচেও 8 বানাতে হবে, তার মানে ওপর নিচে 2 দিয়ে গুণ। তার মানে আলটিমেট কত হচ্ছে এখানে? 0, 2 18, 8 থেকে 1, 25 গুণে 50, থেকে 51, 5180 বাই 8। এবার এর ডিফারেন্স নির্ণয় করতে হবে। ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে আমার এখানে 0, 8 থেকে 15, 7, এখানে 2 এর 3, 2170 বাই 8। তার মানে আলটিমেট কত হলো? 8 7 সরি 8 2 16, 16 এখানে হচ্ছে কত? 57, মানে হচ্ছে 8 7 56, 10 মানে 8 1 8, মানে 271.25। অপশান 2 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমাকে ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনে নিজেদের দখল বাড়াতে হবে, আর কিছুই না। 22 আবার রেসের অঙ্ক এবং সার্কুলার রেসের অঙ্ক আমার মনে হচ্ছে সেম টাইপ। দেখো, ইন সার্কুলার রেস 750 মিটারের হচ্ছে টোটাল ট্র্যাকের লেন্থ, এক্স অ্যান্ড ওয়াই স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইথ স্পিড অফ 9 কিমি/আওয়ার অ্যান্ড 13.5 কিমি/আওয়ার রেসপেক্টিভলি। ইফ দে আর রানিং ইন দ্য সেম ডাইরেকশন দেন when will they meet again for the first time on that track? ফার্স্ট টাইম মিটিংয়ের কনসেপ্ট আমি বলে দিয়েছি যে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, আর বেশি কিছু নয়। ডিস্টেন্স কত? 750। রিলেটিভ স্পিড যেহেতু একই দিকে মুভিং, তার মানে ডিফারেন্স অফ স্পিড 13.5 মাইনাস 9, দ্যাট ইস হচ্ছে 4.5, দ্যাটস ইট। এবার 4.5 কিমি/আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করতে হলে কী করতে হবে? 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, নিচে 5 ওপরের 18। যেহেতু এখানে 4.5, এখানে একটা শূন্য বসিয়ে দাও, 9 দিয়ে ঘুরে যাচ্ছে, 9 5 45, 9 20 এখানে। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 5 আর 5 25, 3 75, মানে 30, 30 20 কত? 600। অপশান 4, 600 সেকেন্ডে আমরা কী করবে? পরে তারা ফার্স্ট টাইম মিট করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, এ বাস ট্রাভেলস 1/3 অফ দ্য ডিস্টেন্স ইনিশিয়ালি অ্যাট এ স্পিড অফ 40 কিমি/আওয়ার, দ্য নেক্সট 1/3 অফ দ্য ডিস্টেন্স 50 কিমি/আওয়ার অ্যান্ড দ্য ফাইনাল 1/3 অফ দ্য ডিস্টেন্স অ্যাট 60 কিমি/আওয়ার। তাহলে এই 1/3 1/3 1/3 এর মানে হচ্ছে 3টে ইকুয়াল ল্যাব যাচ্ছে, 3টে ইকুয়াল ল্যাব যাচ্ছে। এই ধরনের প্রশ্ন করার জন্য আমায় কী করতে হবে? কিচ্ছু নয়। দেখো এখানে স্পিড বলা আছে কত? প্রথমে ফার্স্ট 1/3 গেছে কত? 40 কিমি/আওয়ার, নেক্সট গেছে 50 কিমি/আওয়ার, আর নেক্সট হয়েছে 60 কিমি/আওয়ার। তাহলে এই 40 50 আর 60 এদের এলসিএমই হয়ে যাবে। এদের এলসিএমই কী হয়ে যাবে না, এদের এলসিএম হয়ে যাবে প্রত্যেকটা ল্যাপের ডিস্টেন্স। তাহলে 40 50 আর 60 এলসিএম কত হবে? তোমরা কিছুই না, এদের এলসিএম হচ্ছে 600, বাচ্চারা জানে। তাহলে 40 50 60 এলসিএম 600 হয়ে গেল। এবার 600 যদি প্রত্যেকটা ল্যাপের ডিস্টেন্স হয়, তাহলে টোটাল কতগুলো ল্যাপ গেছে? 3টে ইকুয়াল ল্যাপ, তাহলে টোটাল 1800 মিটারসে গেছে, সরি কিলোমিটার গেছে, এখানে কিলোমিটার প্রত্যেকটা আমি কিলোমিটারই ধরবো। তাহলে 1800 কিলোমিটার সে টোটাল ডিস্টেন্স কভার করেছে। এবার দেখতে পাচ্ছি প্রথম 600 গেছে সে 40 কিমি/আওয়ার বেগে, তাহলে টাইম কত লেগেছে? 600/40, দ্যাট ইস হচ্ছে 15, 600/50, দ্যাট ইস হচ্ছে 12, আর 600/60, দ্যাট ইস হচ্ছে 10। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দ্যাট ইস হচ্ছে, সেটাই আমরা কী যাবে? অ্যাভারেজ স্পিড। এটাই তো আমরা জানি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আলটিমেট কী হলো? 1800 বাই কত হচ্ছে? 15 12 27 37। 1800 কতবার মধ্যে 37 কতবার যাচ্ছে টোটাল? 37, এখানে দেখতে পাচ্ছি 4বার তো পুরোপুরি যাবেই। 4 7 28 আর 2, 4 3 12 আর 2 14, মানে হচ্ছে কত যাচ্ছে? 32। তাহলে 320 মানে 37, এখানে দেখতে পাচ্ছি কত যাচ্ছে? 8বার পুরোপুরি যাচ্ছে। তাহলে 48 পয়েন্ট সামথিং, 48 পয়েন্ট সামথিং। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, জলের মতো পরিষ্কার। অ্যাপ্রক্স মেথড দিয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়ে যাবে। 3 pipes P, Q and R can fill a cistern in 40 minutes, 80 minutes and 120 minutes respectively. আচ্ছা, 3টে পাইপ P, Q আর R, তাহলে এরা 3জনে মিলে 40 80 আর 120 মিনিটে কী করছে? ট্যাঙ্কে একা একা ভর্তি করছে। তাহলে এরা একসঙ্গে করলে টোটাল কত ইউনিট কাজ করতে হবে না? এদের এলসিএম 40 80 120, 40 80 120 এলসিএম সবাই বলবে 240। তাহলে 240 ইউনিটের টোটাল ওয়ার্ক, বা 240 হচ্ছে ক্যাপাসিটি কার ট্যাঙ্কের। তাহলে 40 মিনিটে ভর্তি করছি, তাহলে পি এর এফিসিয়েন্সি কত? 240/40, দ্যাট ইস 6। কিউর এফিসিয়েন্সি কত? 240/80 3, 240/120 2 হয়ে যাবে আর এর এফিসিয়েন্সি। 3 জনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার কী বলা হলো? আফটার হাউ মাচ টাইম শুড দ্য পাইপ কিউ অ্যান্ড আর টু বি টার্নড অফ? তাহলে কিউ আর আর পাইপকে কী করা হচ্ছে? বন্ধ করা হচ্ছে। তাহলে কিউ আর আরকে কত টাইম পর বন্ধ করা হলে? তাহলে আমি ধরলাম কিউ আর আরকে টি টাইম পর বন্ধ করা হয়েছে। তাহলে এই টি টাইম পি কিউ আর একসঙ্গে চলেছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে পি কিউ আর 1 মিনিটে কতটা জল ভর্তি করতে পারে না? 6 আর 3 9 আর 2 11 ইউনিট। তাহলে 11 ইউনিট জল ভর্তি করছে সে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে 11 × টি হয়ে যাবে সে
টোটাল একসঙ্গে কতক্ষণ চালু ছিল না টি টাইম চালু ছিল, তাহলে এই টি টাইমে কতটা জল ভর্তি করেছে। এবার বাকি টাইম কতটা বলে দিয়েছে যে সিস্টেম উইল বি কমপ্লিটলি ফিল্ড ইন জাস্ট হাফ অ্যান আওয়ার, মানে 30 মিনিটে। তাহলে 30 মাইনাস টি, এই সময় কে চালু ছিল না অনলি পি, মানে ইন্টু 6। তাহলে টোটাল কতটা কাজ হলো 240, কারণ সিস্টেম তো ভর্তি হয়ে গেছে। তাহলে আলটিমেট এখান থেকে পেয়ে যাবো আনসার 11টি, এখানে হচ্ছে 60 মানে 5টি, আর এখানে দেখতে পাচ্ছি 80 মানে হচ্ছে আলটিমেট 180, 240 মাইনাস 180 মানে কত 60। তাহলে টি এর ভ্যালু কত গো 60/5, দ্যাট ইজ হচ্ছে 12। তার মানে 12 মিনিট পরে কী করা হয়েছিল, কিউ আর আরকে বন্ধ করা হয়েছিল। তার মানে অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য সাম অফ দ্য 3 নাম্বারস ইজ 18 অ্যান্ড দ্য সাম অফ দ্যাট স্কোয়ার ইজ 36। আচ্ছা, তাহলে যখনই 3টে নাম্বারের যোগফল বলা হয়েছে এবং তাদের স্কোয়ারের যোগফল বলা হয়েছে, তার মানে তখনই মাথায় আসতে হবে যে আলটিমেট কিছুই নয়, এখানে x² প্লাস y² z² আর XY z এর গল্প আছে। পাতি একটি অ্যালজেব্রার প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু অন্য রূপে। ইফ দ্য সাম অফ দ্য 3 নাম্বারস ইজ 18, তার মানে x প্লাস ওয়াই প্লাস জেড কত 18, আর সাম অফ দ্য স্কোয়ার তার মানে x² প্লাস y² প্লাস z² ইজ ইকাল টু কত হবো না 36। ইজ ইট ওকে বলবে? হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই। দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্যার কিউবস অ্যান্ড 3 টাইমস অফ দ্যার প্রোডাক্ট। তাহলে নির্ণয় করতে হবে সাম অফ দ্যার কিউবস মানে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস কি না 3 টাইমস অফ দ্য প্রোডাক্ট মানে 3xyz। তাহলে বোঝা গেল। তাহলে 3টে নাম্বার যদি আমি xyz ধরে নিই, এদের যোগফল বলা হয়েছে 18, এদের স্কোয়ারের সাম বলা হয়েছে 36, নির্ণয় করতে হবে কি এদের কিউবের সাম মাইনাস 3 টাইমস অফ দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। ওকে, তাহলে দেখো আলটিমেট এই যে গল্পটা এর ফর্মুলা আমি জানি, কিন্তু এখানে ফর্মুলা দিয়ে কাজে লাগাবো না। আমি কী করতে পারি, একজনকে 0 করতে পারি, ঠিক আছে? আমি জেডকে 0 করলাম বা ওয়াইকে 0 করলাম বা এক্সকে 0 করলাম, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একজনকে 0 করে দাও। তুমি জেডকে 0 করে দাও, মানে জেডকে 0 করে দিই, যেটা অমিট হয়ে গেল এখান থেকে জেডকে 0 করে দিই, যেটা অমিট হয়ে গেল। তাহলে আলটিমেট কী হলো না x প্লাস ওয়াই 18 আর x² প্লাস y² 36। তাহলে এখান থেকে আমি xy এর ভ্যালু পাবো, অবশ্যই পাবো। আমরা জানি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 36। তাহলে আলটিমেট এখান থেকে যদি আমি 2xy এর ভ্যালু নির্ণয় করতে যাই, তাহলে তুমি বলবে কিছুই নয় 18 স্কোয়ার মাইনাস 36 মানে 324 মাইনাস 36, অ্যান্ড দ্যাট ইজ কত হবে, দ্যাট ইজ হবে 288। ইজ নট ইট? একদম। আর 288/2 করলে পেয়ে যাবো আমি xy এর ভ্যালু। কার ভ্যালু? xy এর ভ্যালু, হ্যাঁ কি না? হ্যাঁ একদম ঠিক। তাহলে আলটিমেট xy এর ভ্যালু কত পেয়ে গেলাম গো? xy এর ভ্যালু পেয়ে গেলাম 288/2। তাহলে নিচে 2 একবারে লিখে দাও, তার মানে হচ্ছে 144 পেয়ে গেলাম xy এর ভ্যালু। তাহলে আলটিমেট যেহেতু আমি জেডকে 0 করে দিয়েছি, তাহলে জেডকে 0 করাতে এখানে জেড আউট হয়ে গেছে, আর এখানেও জেড ছিল, তাহলে এও আউট হয়ে গেছে। তাহলে আলটিমেট x³ প্লাস y³ এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে x³ প্লাস y³ ভ্যালু কী করে নির্ণয় করবো? আমরা তো জানি x³ প্লাস y³ ফর্মুলা কি, x প্লাস y এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস ওয়াই। ইজ নট ইট? তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু কত ছিল না 18, আর 18 হোল কিউব মাইনাস 3 ইন্টু xy কত না xy পেয়েছি আমি 144, আর এখানে 18, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক। 18 কমন নিয়ে নাও, পড়ে রইল কি 18 স্কোয়ার মানে 324 মাইনাস 3 ইন্টু 144 মানে কত, মানে বলবে 432, আর 324 মাইনাস 432 অ্যান্ড দ্যাট ইস হচ্ছে কত 108, কিন্তু মাইনাস 108, তার মানে কি মাইনাস আনসার বেরোবে। তার মানে 18 ইন্টু মাইনাস 108, তাহলে মাইনাসে আনসার বেরোলে এখানে দেখতে পাচ্ছি প্লাস প্লাস 2 1 আর 4 নম্বর অপশন অলরেডি অমিট হয়ে গেল। 1944 না 1494। দেখো আমি দেখতেই পাচ্ছি এখানে যদি 108কে 100 প্লাস 8 লিখি, তার মানে 18 দিয়ে গুণ করলে 18 ইন্টু 100 অলরেডি 1800 হয়ে যাচ্ছে। তো 1800 থেকে কত না 18 ইন্টু 8 বিয়োগ করতে হবে, অ্যান্ড দ্যাট মিনস আমার কি বিয়োগ নয় যোগ করতে হবে। তার মানে দ্যাট মিনস আমার কি 1800 থেকে বেশি মানে 1900 কাছাকাছি আনসার আসবে। অপশান 2 কারেক্ট আনসার। অ্যাপ্রক্সিমেশন মেথডে আনসার করবে, যেখানে এতটা দূরে দূরে আমার অপশান, সে মানে অ্যাপ্রক্সিমেশন মেথডে কাজে লাগালে আমার কোনো অসুবিধা হবে না। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার। তো আশা করবো এই ধরনের প্রশ্ন সলভ তোমরা দেখে তোমরা খুবই উপকৃত হচ্ছ এবং তোমাদের খুবই ভালো লাগছে। তো এরপরে যদি তোমরা এই চ্যানেলটাকে লাইক বা সাবস্ক্রাইব না করো, তাহলে আমি খুব কষ্ট পাবো। তাহলে এরপর তোমার কী করা উচিত? অনেক বেশি করে শেয়ার করা উচিত, লাইক আর সাবস্ক্রাইব। চলো এটা নেক্সট দিন দেখা হচ্ছে।